বলেছিলাম কি সম্পদ কাকে বলে, তাই না? এর আগে দিন আমরা পড়েছিলাম সম্পদ কাকে বলে। তাহলে সম্পদ কাকে বলে কি বলছিলাম, যে সম্পদ কোনো কি বল মানে পৃথিবীতে ঘোরে, পৃথিবীর জলগুলো পড়ে যায় না কেন? এটা উত্তর দেওয়াই ছিল রে। আমাদের যেহেতু পৃথিবীর উপরে প্রতিটি বস্তুকে পৃথিবীতে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তো তাহলে প্রতিটি বস্তু মানে জলটাও তার মধ্যেই আসবে, ঠিক আছে, যার কারণে জল পড়ে না। আচ্ছা এবার এদিকে দেখ, তাহলে কি বললাম, তাহলে এর আগে আমরা সম্পদ কাকে বলে বলছিলাম, সম্পদ কি ছিল, সম্পদ কোনো বস্তু বা পদার্থ ছিল না, সম্পদ ছিল কি কোনো বস্তু বা পদার্থের মধ্যে লুকিয়ে থাকা কাজ করার ক্ষমতা। আজকে আমাদের বলতে হবে সম্পদের সংরক্ষণ কি। এর আগের দিন সম্পদ কাকে বলে, সম্পদের বৈশিষ্ট্য, সম্পদের উপাদান সমূহ আমাদের কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা কি করবো, তাহলে আজকে আমরা বলবো সম্পদের সংরক্ষণ। সংরক্ষণ মানে আমরা দেখছিলাম যে বেশিরভাগ সম্পদগুলো কি, সম্পদগুলো আমাদের হচ্ছে ক্ষয়িষ্ণু প্রকৃতির সম্পদ ছিল, ঠিক আছে। সম্পদগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ক্রমাগত ব্যবহারের পর একটা সময় থেকে সময়ে সম্পদগুলো কি হবে, নিঃশেষিত শেষ হয়ে যাবে পৃথিবী থেকে, কথাটা বুঝলি। তাহলে যেহেতু সম্পদ আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবার এটা যদি শেষ হয়ে যায় পৃথিবী থেকে, কথাটা বুঝলি, তাহলে বিভিন্ন সমস্যা দেখা দিবে। এবার তাহলে আমাদের এখান থেকে গিয়ে সম্পদ সংরক্ষণের ধারণা আসে। তাহলে সম্পদ সংরক্ষণটা কাকে বলবো, তাহলে কি, যে আমাদের যে পরবর্তী প্রজন্ম আসবে, ঠিক আছে, আমরা তো পৃথিবীতে শেষ মানুষ না, যে আমরা মারা গেলে পৃথিবীতে মানুষ শেষ, তাহলে আমাদের পরবর্তী আরো প্রজন্ম পৃথিবীতে আসতে থাকবে। তাহলে এই যে আমাদের যে পরবর্তী প্রজন্ম যেগুলো আছে যারা পৃথিবীতে আসবে, তাদের যেন কোনো কি হয় না, কোনো যে অসুবিধা না হয়, তারা যেন সম্পদটাকে পেতে পারে, কথাটা বুঝলি, ঠিক আছে। তাহলে ভবিষ্যৎ প্রজন্মের যে চাহিদা আছে সেই চাহিদাটাকে পূরণ করা, কথাটা বুঝলি, বা একটা দীর্ঘস্থায়ী উন্নতির উদ্দেশ্যে যদি আমরা কি বলি, যে আমাদের যে প্রাকৃতিক সম্পদগুলো আছে, ঠিক আছে, এই প্রাকৃতিক সম্পদগুলোকে যদি আমরা কি করতে পারি, একটা সুষ্ঠুভাবে এটাকে ব্যবহার করতে পারি, বৈজ্ঞানিক ভাবে ব্যবহার করতে পারি, কথাটা বুঝলি, ঠিক আছে। বা এগুলো হচ্ছে কি, তাহলে এটাকে যদি আমরা বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করতে পারি, তাহলে তাকে আমরা কি বলি, সম্পদের সংরক্ষণ, কথাটা বুঝলি, ঠিক আছে। এবার সম্পদ সংরক্ষণের, ঠিক আছে, সম্পদ সংরক্ষণের উপায়টা কি, যে কেমন করে কি করলে আমাদের সম্পদগুলো সংরক্ষিত হবে, কথাটা বুঝলি। আমরা তো বুঝলাম যে কি সম্পদ সংরক্ষণ কে বলে, যে বর্তমান প্রজন্মর কথা মাথায় রেখে এবং ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাকে পূরণ করার উদ্দেশ্যে আমরা সম্পদগুলোকে রাখবো, সেভ করব, ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। এবার কেমন করে করব, এর কিছু উপায় থাকা উচিত। তাহলে প্রথম উপায় যেটা আমরা করতে পারি সেটা কি, সেটা হচ্ছে যে সম্পদের অতি ব্যবহার বন্ধ করা, সম্পদের অতি ব্যবহার বন্ধ করা, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটাকে বলা হচ্ছে কি, এটাকেই বলা হচ্ছে আমাদের মিতব্যয়িতা, এটাকে আমরা কি বললাম, মিতব্যয়িতা, ঠিক আছে। তাহলে মিতব্যয়িতা মানে, এবার দেখ আমরা অনেক সময় কি করি, আমাদের যতটা সম্পদ প্রয়োজন নেই তার থেকে বেশি সম্পদকে আমরা কি করি, আমরা ব্যবহার করি, কথাটা বুঝলি। অনেক সময় এমনটা হতে পারে আমাদের যতটা সম্পদের প্রয়োজন নেই তার থেকে আমরা অধিক পরিমাণ সম্পদ আমরা কি করতেছি, ব্যবহার করতেছি, প্রয়োজন অতিরিক্ত সম্পদ ব্যবহার করা, কথাটা বুঝলি তারা। তাহলে এই যে প্রয়োজনের অতিরিক্ত যখন আমরা সম্পদটা ব্যবহার করব, ঠিক আছে, কথাটা বুঝলি, যার ফলে কি হয়, প্রচুর পরিমাণে সম্পদ নষ্ট হয়। একটা উদাহরণ দেই, ঠিক আছে। তাহলে একটা লোকের স্নান করতে কতক্ষণ লাগতে পারে, ম্যাক্সিমাম 10 মিনিট, ম্যাক্স 10 মিনিট ধরলাম আমি, যদিও এটা একদম অতিরিক্ত হতে পারে, 10 মিনিট অতিরিক্ত, 10 মিনিট স্নান করার টাইম মানে অতিরিক্ত টাইম, কতগুলো জল নষ্ট করতেছিস। এবার অনেকের অভ্যাস আছে দেখি বাথরুমে গিয়ে 1 ঘন্টা ধরে স্নান করে, আছে না, আছে কি নেই, হয়। তাহলে যে কাজটা তো 10 মিনিটে হচ্ছে সেই কাজে তুই 1 ঘন্টা সময় নষ্ট করতেছিস, তাহলে 1 ঘন্টা তুই প্রচুর পরিমাণ জল নষ্ট করতেছিস, কথাটা বুঝলি। এবার জলটা তুই ব্যবহার করতেছিস কিন্তু জলটার অতি ব্যবহার হচ্ছে, মানে তুই প্রয়োজনের বেশি ব্যবহার করে ফেলতেছিস, কথাটা বুঝলি। তাহলে এটাকেই বলা হচ্ছে কি সম্পদের অতি ব্যবহার, কথাটা বুঝলি। তাহলে সম্পদের কি করতে হবে, অতি ব্যবহারটাকে কমাতে হবে। কি অক্ষয়, আর কি তোর নাম নাকি রে, হ্যাঁ কি শুরু করছেন তোমরা দুইজন,
হলো? তাহলে কি বললাম, তাহলে এই যে সম্পদের যে আমরা অতিরিক্ত ব্যবহার করতেছি, যতটা আমার প্রয়োজন নেই তার থেকে বেশি পরিমাণ যে আমি ব্যবহার করতেছি, তাহলে এটার ফলে সম্পদ নষ্ট হচ্ছে। এবার যদি আমি আর আমার এই সম্পদের অতি ব্যবহারটাকে কমাতে পারি, কথাটা বুঝলি, তাহলে তাহলে কি হবে, সম্পদ অটোমেটিকলি সম্পদ সংরক্ষিত হবে। কারণ তুই যদি ওই কি বলে তোর 1 ঘন্টার জায়গায় 10 মিনিটে স্নান করে নিস, তাহলে 50 মিনিটের জলটা সেভ হইলো, তাহলে আগামী 5 দিন ওই জলটা দিয়ে স্নান করতে পারবি। কথাটা বুঝলি, তাহলে সম্পদটা কি হলো, সম্পদটা আমার সম্পদটা সংরক্ষিত হয়ে গেল। মনে করো আমি 1 বালতি জল নিয়ে বাথরুমে গেলাম, হ্যাঁ হ্যাঁ, ওই 1 বালতি জলে আমি স্নান করতে লাগবে, হ্যাঁ। আমি 10 মিনিট করি আর 1 ঘন্টা করি, জল তো আমাদের একই পরিমাণে লাগছে। হ্যাঁ, তুই সময়টা তো নষ্ট করতেছিস, হ্যাঁ, তাহলে সময়টা তাহলে কেমন করে সম্ভব? সময় সম্পদ না। আমি এখানে সময় দিচ্ছি, আমি এখানে সময় দেওয়ার পরে কি পাচ্ছি, অর্থ পাচ্ছি। তাহলে অবভিয়াসলি সময় সবচেয়ে বড় সম্পদ। আচ্ছা, তাহলে গেল, তাহলে আমাদের কি গেল এটা, তাহলে গেল এটা প্রথমটায়। তাহলে আমরা কি দেখলাম, তাহলে অতি ব্যবহার হ্রাস করা, অতি ব্যবহার হ্রাস করা, ঠিক আছে, অথবা আমাদের মিতব্যয়ী হওয়া। মিতব্যয়ী মানে এই যে বল না যে কৃপণ হতে হবে সম্পদ ব্যবহারের ক্ষেত্রে, কথাটা বুঝলি। আচ্ছা, 2 নম্বর কি, অপচয় রোধ করা, কথাটা বোঝা গেল। এবার সম্পদের ক্ষেত্রে আমরা অনেক সময় কি করি, কি রে তোরা কি শুরু করছিস রে, তোরা কি শুরু করছিস 3 জনে? যদি ক্লাস করার ইচ্ছা না থাকে চলে যা, যদি ক্লাস করার ইচ্ছা না থাকে তোরা বেরিয়ে যা, চলে যা, স্কুল যখন যাবি যা। স্কুল যাওয়ার জন্য এরকম কালকে লাইফ সায়েন্স স্যার মাইরে বসায়, দরকার নেই, অতটা এনার্জি নেই আমার। কালকে লাইফ সায়েন্স স্যার যে লাইফে গেছিল না, কালকে শীতান্দক দেখছি স্যার। আচ্ছা, তাহলে কি বললাম, তাহলে প্রথমটা তো গেল, তাহলে অতি ব্যবহার বন্ধ করা। 2 নম্বর কি হবে, 2 নম্বর হচ্ছে আমাদের অপচয় রোধ করা, ঠিক আছে। তাহলে আমাদের, হ্যাঁ, তাহলে আমাদের কি হয়, তাহলে আমাদের সম্পদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা প্রচুর পরিমাণ সম্পদ কি করি, নষ্ট হয়ে যায়, ঠিক আছে, অথবা অপচয় হয়। এবার অপচয়টা কোনটা বলতো, ওই যে এবার অনেক সময় দেখে ট্যাপ কলগুলো আছে না, জলের কলগুলো, তো ট্যাপ কলগুলোতে অনেক সময় কি হয়, দেখবি যে ট্যাপটা থাকে না, যার কারণে ক্রমাগত জল ওখান থেকে কি হয়, পড়তেই থাকে, জলটা কিন্তু ভরতেছে না, কোনো ব্যবহার হচ্ছে না, জলটা ক্রমাগত কি হচ্ছে, ওখানে পড়ে যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে জলের অপচয় হচ্ছে, এটা কি হচ্ছে, এটা জলের অপচয়। তাহলে এবার কি হয়, যদি আমি কি করতে পারি, যে এই অপচয়টাকে রোধ করতে পারি, তাহলে কি হবে, তাহলে অনেকটা সম্পদ আমাদের কি হয়, সংরক্ষিত হয়। তাহলে সম্পদ সংরক্ষণের আরেকটা উপায় হচ্ছে কি, আমাদের কি বলতো, সম্পদ সংরক্ষণের আরেকটা উপায় হচ্ছে তাহলে আমাদের কি, অপচয় রোধ করা। তাহলে অতি ব্যবহার রোধ করা, তার সাথে সাথে অপচয় রোধ করা আমাদের কি হচ্ছে, সম্পদ ব্যবহারের অন্যতম একটা, সম্পদ সংরক্ষণের অন্যতম একটা উপায়। এরপরে কি, অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার করা, কথাটা বুঝলি। এবার অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার মানে যে সম্পদটা যে কাজের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত তাকে সেই কাজে ব্যবহার করা, কথাটা বুঝলি, দাঁড়া বুঝাচ্ছি। তাহলে কি বললাম, বল। তুমি সব কথা বলো, তুমি বুঝাই কথাটা বুঝলি, কথাটা বুঝলি, হ্যাঁ তুমি তো বুঝো, দেখি কতটা ভালো, তাহলে কি বলবো। আচ্ছা, তাহলে কি বললাম, তাহলে হচ্ছে অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার। তাহলে কি বললাম, তাহলে যে বস্তুটা বা যে সম্পদটা আমাদের আছে, যে সম্পদটা একটা পার্টিকুলার কাজের জন্য তৈরি করা হয়েছে, ঠিক আছে, বা একটা সম্পদ আছে যে সম্পদটা একটা বিশেষ কোনোটা কাজ করার জন্যই কি করা হচ্ছে, ওটাকে ব্যবহার করা যেতে পারে। এবার আমরা কি করতে পারি, কি করি অনেক সময়, যে সেই বস্তুটাকে বা সেই সম্পদটাকে সেই ওই কাজে ব্যতীত অন্য কোনো কাজে আমরা কি করি, ব্যবহার করি, কথাটা বুঝলি, ঠিক আছে। তার মানে ওর একটা কাজ আছে, নির্দিষ্ট একটা কাজ আছে, সেই কাজটার পাশাপাশি আমরা অন্য একটা কাজে এই সম্পদটাকে ব্যবহার করতেছি। এর ফলে কি হচ্ছে, সম্পদটার অতিরিক্ত ব্যবহার হয়ে যাচ্ছে, তাহলে সম্পদটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এবার আমরা যদি এখানে কি করতে পারি, যে যে সম্পদটা আমরা একটা বিশেষ কাজের জন্য তৈরি করছি, সেই কাজেই যদি সেটাকে ব্যবহার করি, ঠিক আছে, অর্থাৎ ওই সম্পদটাকে দিয়ে অন্য কোনো কাজ আমরা না করাই, তাহলে কি হবে, তাহলে আমাদের সম্পদটাও কিছুটা পরিমাণে সংরক্ষিত হয়ে যাবে। উদাহরণ হিসেবে যদি আমি নেই, তাহলে যেমন আমরা কয়লা, তাহলে কয়লাকে আমরা কেন চুজ করছি, যে কয়লাকে আমরা নিয়েছি এই কারণে যে কয়লা দিয়ে আমরা কি করবো, আমরা বিদ্যুৎ উৎপাদন করব, আমরা তাপ বিদ্যুৎ উৎপাদন করব, কথাটা বুঝলি।
আর খনিজ তেল যে আমাদের আছে পেট্রোলিয়াম, সেটাকে ব্যবহার করবো কার জন্য? আমরা পরিবহন ক্ষেত্রের জন্য। কথাটা বুঝলি? তাহলে দুটো আলাদা আলাদা রোল। তাহলে কয়লার প্রধান ব্যবহার কোথায়? তাপবিদ্যুৎ উৎপাদনে। আর খনিজ তেলের প্রধান ব্যবহার কোথায় বলতো? পরিবহনের ক্ষেত্রে। কথাটা বুঝলি? ঠিক আছে। এবার আমরা অনেক সময় কি করতে পারি, আমরা কি বলে, আমাদের যে খনিজ তেল আছে সেই খনিজ তেলকে পুড়িয়েও কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি। কথাটা বুঝলি? এবার খনিজ তেলের প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিবহন কাজে ব্যবহার করা। এবার সেটাকে থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতেছি, ঠিক আছে। তাহলে বিদ্যুৎ উৎপাদন করার জন্য কিছু পরিমাণ খনিজ তেল নষ্ট হবে বা ওইদিকে অন্যদিকে ব্যবহার হবে। কথাটা বুঝলি? এবার যদি আমরা খনিজ তেলটাকে শুধু পরিবহনের কাজেই ব্যবহার করি, অন্য কোনো ক্ষেত্রে আর ব্যবহার না করি, তাহলে কি হবে বলতো? তাহলে খনিজ তেলটা আমাদের দীর্ঘ সময় ধরে কি থাকবে, আমাদের পাওয়া যাবে। মানে দীর্ঘ সময় ধরে কি হবে, সমুদ্র জলটাকে আমরা পেয়ে যাবো। কথাটা বুঝলি? এটাকেই বলা হচ্ছে অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার। মানে যে সম্পদটাকে যে কাজের জন্য আমরা কি করছি, আমরা নির্বাচন করেছি বা যে কাজের ব্যবহার করার উদ্দেশ্যে নির্বাচন করেছি, সেই কাজটাকে আমরা করাবো, ওটাকে দিয়ে অন্য কোনো, ঠিক আছে, কাজকে সহজে আমরা করাবো না। কথাটা বুঝলি? মানে যে সম্পদটা যে কাজটা করার জন্য বেশি উপযুক্ত, সেই সম্পদটা দিয়ে সেই কাজটাকে আমরা কি করব, আমরা সম্পন্ন করব। কথাটা বুঝলি? তাহলে এটাকেই আমরা কি বলতেছি? অগ্রাধিকার ভিত্তিক ব্যবহার হইলো। এরপর আছে সম্পদের পুনর্ব্যবহার। ঠিক আছে, হইলো। তাহলে এবার সম্পদের পুনর্ব্যবহারটা কি? যে পুনর্ব্যবহার মানে একটা জিনিসকে বারবার ব্যবহার করা, রিইউজ করা। ঠিক আছে, কথাটা বুঝলি? তাহলে একটা সম্পদকে যদি দেখা যায় কোন একটা বস্তুকে আমরা কি করতেছি, আমরা একাধিক ভাবে ব্যবহার করতে পারি। একটা বস্তুকে আমরা কি করতে পারি, একবার ব্যবহার করার পরে সেটাকে আবার ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে না? তাহলে যে পুনরায় বারবার যদি আমরা সম্পদটাকে ব্যবহার করতে পারি, তাহলে সম্পদটা কি অটোমেটিক্যালি সংরক্ষিত হয়। তাহলে এটা পুনর্ব্যবহার সম্পদ সংরক্ষণের অন্যতম একটা উপায়। আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে যে বিকল্প দ্রব্যের ব্যবহার। বিকল্প দ্রব্য মানে আমরা যে সম্পদটা আছে, ঠিক আছে, সেই সম্পদের পাশাপাশি দেখবো যে সম্পদটার পরিপূরক হিসাবে, মানে এই সম্পদটা যে সম্পদটা ব্যবহার করতেছি সেই সম্পদের পরিপূরক হিসাবে, ঠিক আছে, আমরা আর কোন জিনিসটাকে ব্যবহার করতে পারি যাতে একই কাজ করবে। কথাটা বুঝলি? ঠিক আছে, মানে এমন একটা জিনিস, আমি একটা সম্পদ আমার, যেমন ধরো আমি উদাহরণ হিসেবে নিই, আমাদের একটা স্টাডি টেবিল দরকার। ঠিক আছে, তো নর্মালি টেবিল কি দিয়ে তৈরি করি আমরা? কাঠ দিয়ে তৈরি করি। কথাটা বুঝলি? তাহলে কাঠ দিয়ে টেবিল তৈরি করার জন্য আমাকে বনভূমি কাটতে হবে, গাছ কাটতে হবে। তাহলে গাছ কেটে আমার টেবিল তৈরি করতে হবে। এবার যদি আমরা কি করতে পারি, আমরা সেই টেবিলটাকে তৈরি করার জন্য কাঠের পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করি, হবে না? প্লাস্টিক দিয়ে হয় না? ডাইনিং টেবিল কেমন করে হয়? প্লাস্টিক করা, প্লাস্টিক দিয়ে হয় না জিনিস তৈরি করা যায় না? প্লাস্টিকের চেয়ার হয় না, তাই তো? হ্যাঁ, যে প্লাস্টিকের চেয়ার আছে, তাহলে চেয়ারটা তো কাঠের তৈরি হতে পারতো। কাঠের একটা চেয়ার যে কাজ করে, এই প্লাস্টিকের চেয়ারটা সেম কাজ করবে। কথাটা বুঝলি? তাহলে একটা কাঠের চেয়ার যে কাজ করতেছে, একটা প্লাস্টিকের চেয়ারও কিন্তু একই কাজ করতেছে। তার মানে কি, আমরা কাঠের পরিবর্তে আমরা প্লাস্টিকটাকে ব্যবহার করলাম, তার মানে এটা কি বিকল্প একটা দ্রব্য ব্যবহার করলাম। কথাটা বুঝলি? একটা বিকল্প আমরা কি করলাম, আমরা দ্রব্য ব্যবহার করলাম, তাতে কি হলো, তাতে আমাদের কমপক্ষে কিছু তো কাঠ সেভ করা গেল। আমরা কাঠের পরিবর্তে প্লাস্টিকের চেয়ার ব্যবহার করে কিছু পরিমাণ তো কাঠ সেভ করতে পারলাম। কথাটা বুঝলি? তাহলে এই যে বিকল্প যে উপাদান আছে বা বিকল্প যে দ্রব্য আছে, এটাকেও ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা কি করতে পারি, আমরা সম্পদের সংরক্ষণ করতে পারি। কথাটা বুঝলি? ঠিক আছে, আরো ভালো উদাহরণ হচ্ছে যে আমাদের কয়লা পুড়িয়ে আমাদের তাপবিদ্যুৎ উৎপাদন করা যায়। তাহলে কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা যায়। এবার সেম ভাবে আমরা কি করতে পারি, আমরা বাড়ির ছাদে, ঠিক আছে, আমরা ফটোভোল্টাইক সেল বা মানে সোলার প্যানেল লাগিয়ে সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাহলে কি আমরা আলটিমেটলি গোল তো বিদ্যুৎ উৎপাদন করা ছিল, সেটা কয়লা পুড়িয়ে হতে পারে, আবার সৌর বিদ্যুৎ থেকেও আসতে পারে, সোলার প্যানেল থেকেও আসতে পারে। তার মানে কি, আমি যদি সোলার প্যানেলটাকে ব্যবহার করি, তাহলে কিছু পরিমাণ তো কয়লার সংরক্ষিত হয়ে যাবে, তাই না? তাহলে এই বিকল্প উপাদান ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা সম্পদের সংরক্ষণ করতে পারি। কথা বুঝলি? ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, এবার হচ্ছে এরপরে যদি আমরা দেখি, তাহলে কি দূষণ মুক্ত পরিবেশ তৈরি করা, ঠিক আছে, মানুষের সচেতনতা বৃদ্ধি করা, আইন প্রণয়ন করা, আর হচ্ছে সম্পদের কার্যকারিতা বৃদ্ধি করা। এবার এদের মধ্যে কার্যকারিতা বৃদ্ধিটাকে আমরা একটু বুঝবো। কার্যকারিতা বৃদ্ধি করা মানে যে কোনো একটা সম্পদ আছে, ঠিক আছে, সম্পদের কার্যকারী গুণটাকে যদি আমরা বাড়াই, আমরা সম্পদের
কার্যকারী গুণটাকে যদি আমরা বাড়াই, ঠিক আছে, তাহলে সম্পদ কি হয়, সংরক্ষিত হয়। জিনিসটা একটু বুঝে নেবেই, বলতেছি ভালো করে শোন। ধর 1 লিটার পেট্রোল দিয়ে আমি দিনহাটা থেকে কুচবিহার যেতে পারি, কথাটা বুঝলি? 1 লিটার পেট্রোল দিয়ে দিনহাটা থেকে কোথায় যাওয়া যায়, কুচবিহার যাওয়া যায়। এবার গাড়িতে কি করা হলো, গাড়িতে মানে গাড়ির যে ইঞ্জিনটা, কারণ ইঞ্জিনই তো তেল লাগে, গাড়ির যে ইঞ্জিনটা, সেই ইঞ্জিনটাকে কি করা হলো, একটু মডিফাই করা হলো, একটু ভালো করা হলো, ঠিক আছে। এর ফলে গাড়ির মাইলেজ বেড়ে গেল। এবার কি হলো, এবার আমি ওই 1 লিটার তেল দিয়ে দিনহাটা থেকে কুচবিহার যেতে পারি, আবার কুচবিহার থেকে দিনহাটা ফিরে আসতে পারি, স্যার এমন তো করে না, ঠিক আছে। মানে গাড়িটাতে সোলার সিস্টেম করে দিন, ব্যাটারি সিস্টেম সেটা পরে, সেটা আমরা আল্লাহ আসতেছি, আমরা এই জিনিসটাকে যেটা বুঝাচ্ছি সেটাকে বলছি, যেটা আমি বুঝেছি সেটা আগে বল। তাহলে আমি কি বললাম, তাহলে দেখ, তাহলে আমার তেল তো আমার কাছে কত লেগেছিল, 1 লিটার ছিল। আগে 1 লিটার তেল দিয়ে আমি জাস্ট কুচবিহার যেতে পারতাম, কুচবিহার থেকে আবার দিনহাটা ফেরার জন্য আবার 1 লিটার তেল লাগতো। এবার আমার কি হচ্ছে, আমার কি করলাম আমি, যে আমার গাড়ির মাইলেজের পরিবর্তন হয়ে গেল, আমি গাড়ির কার্যকারিতা আরো বৃদ্ধি করলাম। এবার কি হচ্ছে, ওই 1 লিটার তেল দিয়ে, ঠিক আছে, আমি এখন কি হচ্ছে, আমি এখন দিনহাটা থেকে কুচবিহার যাচ্ছি, কুচবিহার থেকে আবার দিনহাটা ফিরে আসতেছি। তার মানে কি আলটিমেটলি আমার 1 লিটার তেল সেভ হয়ে গেল, সংরক্ষিত হইলো কি হলো না? তাহলে এই যে কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে, অর্থাৎ প্রযুক্তিগত কৌশলের দ্বারা, ঠিক আছে, আমরা কি করতে পারি, আমরা সম্পদের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে সম্পদটাকে সংরক্ষণ করতে পারি। তাহলে এই হচ্ছে সম্পদ সংরক্ষণের উপায়, যে কি কিভাবে আমরা সম্পদটাকে সংরক্ষণ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট স্লাইডে আমরা যাব। আচ্ছা, এবার আমাদের পড়তে হবে কি, আমাদের পড়তে হবে খনিজ সম্পদ সম্পর্কে, ঠিক আছে। তো ভারতের খনিজ সম্পদ সম্পর্কে পড়তে হবে। আমাদের খনিজ সম্পদ আছে, সিলেবাসে আছে কয়লা, লোহা আর হচ্ছে খনিজ তেল, এই তিনটা আমাদের পড়তে হবে, ঠিক আছে। তো আমরা আজকে শুরু করব লোহা, কথাটা বুঝলি? তাহলে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের লোহা সম্পর্কে একটু জানতে হবে। তাহলে লোহা কি, লোহা একটি ধাতব খনিজ পদার্থ, ঠিক আছে। খনিজ পদার্থের বিভিন্ন শ্রেণী বিভাগ হয়, ঠিক আছে। আমরা যদি খনিজ পদার্থ দেখি, তাহলে খনিজ পদার্থের বিভিন্ন শ্রেণী বিভাগ, ধাতব খনিজ, অধাতব খনিজ, ঠিক আছে। তো এর মধ্যে ধাতব খনিজ হচ্ছে কি, লোহা একটা ধাতব খনিজ, লোহা একটা ক্ষয়িষ্ণু সম্পদ, লোহা একটা ক্ষয়িষ্ণু সম্পদ, মানে আমরা যদি খনি থেকে লোহাটাকে বের করে নেই, ঠিক আছে, লোহাটা কি হয়, লোহাটার পরিমাণ কমে যায়, লোহাকে নতুন করে আমরা তৈরি করতে পারি না, কথাটা বুঝলি? অর্থাৎ এটা অপুনর্ব্যবহার সম্পদ। লোহা পৃথিবীর সব জায়গার মধ্যে পাওয়া যায় না, কিছু কিছু নির্দিষ্ট অঞ্চলের মধ্যে গিয়ে লোহা পাওয়া যায়, এটা সীমিত সম্পদের মধ্যেও পড়ে, ঠিক আছে, কথাটা বুঝলি? এবার এই লোহা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের প্রতিদিনের জীবনে লোহা একটা গুরুত্বপূর্ণ উপাদান রূপে আমাদের কি করে দেখা যায়, আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ উপাদান, কথাটা বুঝলি? ঠিক আছে। এবার লোহা আমাদের কোন কোন কাজে লাগে সেটা আমরা দেখবো। তাহলে লোহা আমাদের কোন কোন কাজে লাগে, ঠিক আছে। তাহলে বর্তমান সময়কালে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখবি যে সব জায়গার মধ্যেই লোহার একটা কি রয়েছে, অবাধ বিচরণ আছে, কথাটা বুঝলি আমার কি বললাম? সব জায়গার মধ্যেই, একটা ছোট আলপিন থেকে শুরু করে, একটা ছোট আলপিন যদি আমরা তৈরি করতে চাই, তা আমরা লোহার ব্যবহার করি, ঠিক আছে। একটা ক্ষুদ্র আলপিন তৈরি করার জন্য আমরা লোহার ব্যবহার করি, ঠিক একইভাবে একটা বড় বিশাল বড় যদি কোনো যুদ্ধ জাহাজও আমরা তৈরি করতে চাই, ঠিক আছে, তা আমাদের লোহার ব্যবহারের দরকার আছে বা লোহার দরকার আছে। তাহলে ক্ষুদ্র একটি আলপিন থেকে শুরু করে একটা বিশাল আকার যুদ্ধ জাহাজ পর্যন্ত আমরা কি করি, আমরা লোহাটাকে ব্যবহার করি। তাহলে লোহা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি? তাহলে লোহা আমাদের একদম গৃহস্থলীর কাজ থেকে শুরু করে কৃষিকাজ, শিল্প কাজ, চিকিৎসা ক্ষেত্র, পরিবহন, নির্মাণ কার্য, সমস্ত ক্ষেত্রে আমরা কি করি, আমরা লোহাটাকে ব্যবহার করি। এক এক করে যদি আমরা দেখি, তাহলে কি গৃহস্থলী কাজ, গৃহস্থলী কাজ মানে বাড়ির কাজে, ঠিক আছে। তাহলে বাড়ির রান্নাঘরে একাধিক মানে কি বলে তোর একাধিক যে রান্নাঘরের উপকরণ গুলো আছে, সেগুলো কি দিয়ে তৈরি হয়? লোহা দিয়ে তৈরি হয়, তাই না? কড়াই থেকে শুরু করে হাতা, খুন্তি, সব লোহার তৈরি হয়। একইভাবে যদি কৃষিকাজ যারা করে, কৃষক, তাহলে কৃষকদের কি হচ্ছে, কৃষকদের বিভিন্ন যে কৃষি সামগ্রী গুলো আছে, যেমন লাঙল, কোদাল, ঠিক আছে, ট্রাক্টর, হারভেস্টার, থ্রাশার, যত প্রকার যন্ত্রপাতি আছে সবগুলো কি যায়, লোহা দিয়ে তৈরি হয়, কথাটা বুঝলি? বাড়িঘর তৈরি করার জন্য আমরা কি করি, লোহা ব্যবহার করি।
গাড়ি ঘোড়া তৈরি করার জন্য, ঠিক আছে, লোহার ব্যবহার হয়। মানে তোর একদম বিমান তৈরি থেকে শুরু করে বাস, ট্রাক, ট্রাম, ট্রেন, সমস্ত গুলো তৈরি থেকে আমরা কি লোহার ব্যবহার করি। কথাটা বুঝলি? ব্রিজ তৈরি করার জন্য লোহার ব্যবহার করা হয়। হলো চিকিৎসা ক্ষেত্রে আমরা লোহার অধিক ব্যবহার করি, ঠিক আছে। চিকিৎসা ক্ষেত্রে লোহার ব্যবহার করা, ইনজেকশনের সিরিঞ্জ, তাই না, এগুলো কিন্তু থেকে আসে, তো লোহা থেকেই আসে। কথাটা বোঝা গেল। তারপরে বড় বড় যে শিল্প কলকারখানা গুলো আছে সেখানে কারখানা তৈরি করা বা সেখানে যন্ত্রপাতি তৈরি করা, সেখানে লোহার দরকার হয়, ঠিক আছে। আমাদের এমনকি সামরিক ক্ষেত্রে মানে যুদ্ধ করার ক্ষেত্রে, ঠিক আছে, সামরিক ক্ষেত্রে যে ট্যাঙ্ক তৈরি করা, কথাটা বুঝলি, যুদ্ধ জাহাজ তৈরি করা, বন্দুক তৈরি করা, গোলা বারুদ তৈরি করা, সেই জায়গাতে কি হয়, লোহার আমাদের প্রচুর পরিমাণে আমরা কি করি, আমরা ব্যবহার করি। কথাটা বুঝলি? এবার এই যে লোহা যে আছে, তাহলে বর্তমান সমাজে, ঠিক আছে, তাহলে বর্তমান সভ্যতায় আমরা যদি দেখি তাহলে লোহার একটা অধিক পরিমাণ ব্যবহার আমরা লক্ষ্য করতে পারি। যেহেতু বর্তমান সময়ে বা আমাদের আধুনিক সভ্যতায় লোহার অনেকটা ব্যবহার হয়, সেই কারণে লোহাকে কি বলে বলতো, লোহাকে বলা হয় আধুনিক সভ্যতার মেরুদণ্ড। লোহাকে আমরা কি বলি? আধুনিক সভ্যতার মেরুদণ্ড। ঠিক আছে, যেমন মেরুদণ্ড মানুষকে দাঁড় করাতে সাহায্য করে, দাঁড় করিয়ে রাখতে সাহায্য করে, তাহলে বর্তমান সভ্যতা অনেকটা কি আছে, লোহার উপর নির্ভর করে থাকে। কথাটা বুঝলি? আমরা অনেক কিছু কি করি, লোহার উপর নির্ভর করেই চলি, ঠিক আছে। ঠিক একই ভাবে বর্তমান যে আমাদের যে যন্ত্র সভ্যতা আছে, অর্থাৎ আমাদের যে এই যে কলকারখানা গুলো আছে, ঠিক আছে, আমাদের শিল্প পরিকাঠামো আছে, শিল্প পরিকাঠামো সম্পূর্ণ কার উপর নির্ভর করে থাকে? লোহার উপর। কারণ শিল্প পরিকাঠামোর জন্য বড় বড় যন্ত্রাংশ গুলো দরকার, যন্ত্রপাতি গুলো দরকার, সেই যন্ত্রপাতি কি তৈরি হয়? লোহার তৈরি হয়। কথাটা বুঝলি? ঠিক আছে। তাহলে আধুনিক শিল্পে আমরা যদি দেখি, তাহলে আধুনিক শিল্প ক্ষেত্রে আমাদের কি হচ্ছে যে এই লোহার একটা ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই কারণে লোহাকে আমরা কি বলি? লোহাকে আমরা আধুনিক সভ্যতার মেরুদণ্ডের পাশাপাশি আমরা কি বলি? শিল্পের মেরুদণ্ড। লোহাকে আমরা কি বলতেছি? শিল্পের মেরুদণ্ড। তাহলে লোহাকে আমরা কি বলি? সভ্যতার মেরুদণ্ড, আর হলো শিল্পের মেরুদণ্ড। দুটো শব্দ কি ব্যবহার করা হয় লোহার ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমাদের লোহার আকরিক, এবার খনি থেকে যে আমরা লোহা পাই, ঠিক আছে, খনি থেকে যে আমরা লোহা পাই, ভাবি না যে খনি থেকে যে লোহাটা আমরা পাবো সেই লোহাটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি। কথা বুঝলি? খনি থেকে যে আমরা লোহাটা পাই সরাসরি আমরা সেই লোহাটাকে ব্যবহার করতে পারি না, কারণ খনি থেকে আমরা যেটা পাই সেটাকে বলি লৌহ আকরিক, আর আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বিশুদ্ধ লোহা, ওটা আলাদা ব্যবহার করি। তাহলে খনি থেকে যেটা তুলে নিয়ে আসি সেটাকে লৌহ আকরিক, ঠিক আছে। কেন লৌহ আকরিক বলে? কারণ ওইখানে লোহার সঙ্গে অনেক কি থাকে, অনেক আলাদা উপাদান মিশ্রিত থাকে। কথাটা বুঝলি? ঠিক আছে। তাহলে এগুলোকে খনি থেকে আমরা আহরণ করে নিয়ে আসি, তারপরে সেখান থেকে যে লোহাটা আছে বিশুদ্ধ লোহা সেটাকে আমরা কি করি? আলাদা করি, সেটাকে আমরা আলাদা কাজে ব্যবহার করি। তাহলে এগুলোকে বলে লৌহ আকরিক, মানে যেখান থেকে লোহা নিষ্কাশন করা হয়, যে সমস্ত খনিজ উপাদান থেকে আমরা লোহা নিষ্কাশন করতে পারি তাকে আমরা কি বলি? লৌহ আকরিক। কথা বুঝলি? তাহলে লৌহ আকরিক প্রধানত চারটা আছে, ঠিক আছে, ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট। কথাটা বুঝলি? তাহলে লৌহ আকরিক কি আছে? প্রধানত চারটা আছে, ম্যাগনেটাইট, ঠিক আছে, হেমাটাইট, লিমোনাইট, সিডারাইট। কথাটা বুঝলি? এবার হ্যাঁ না, এবার এগুলো আমাদের কি, এগুলো আমাদের কিসের উপর ভিত্তি করে এদের আমরা এরকম শ্রেণীভাগ করছি? লোহার পরিমাণের উপর। লোহার পরিমাণের উপর, যে কোনটা থেকে কতটা লোহা পাবো, যেখান থেকে যত বেশি লোহা পাবো সেটা ততটাই ভালো, যেখান থেকে সবচেয়ে বেশি লোহা পাবো সেটা সবচেয়ে উৎকৃষ্ট, মানে সবচেয়ে ভালো, আর যেখান থেকে কম লোহা পাবো সেটা সবচেয়ে নিকৃষ্ট বা সবচেয়ে খারাপ। বুঝলি? তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে কি দেখবো, যে সবচেয়ে উৎকৃষ্ট কোনটা হবে? তো সবচেয়ে ভালো যেটা হবে সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটাইট। সবচেয়ে ভালো কোনটা? ম্যাগনেটাইট, ঠিক আছে। তাহলে ম্যাগনেটাইট যে লোহাটা আছে সেই লোহাটাতে আমরা কি পাচ্ছি? প্রায় এখানে 75% এর মতো অ্যারাউন্ড, ঠিক আছে, আমরা কি পাবো? আমরা লোহা পাবো। কথাটা বুঝলি? তাহলে এটাকে আমরা সবচেয়ে উৎকৃষ্ট মানতেছি, এটা সবচেয়ে উন্নত লৌহ আকরিক। কথাটা বুঝলি? ঠিক আছে। এবং এই যে লৌহ আকরিকটা আছে এ কি করতে পারে? এর চুম্বককে আকর্ষণ করে। ম্যাগনেট চুম্বককে কি করতে পারে? আকর্ষণ করতে পারে। সেই কারণে ম্যাগনেটকে এটাকে বলে প্রাকৃতিক চুম্বক, ঠিক আছে। তাহলে ম্যাগনেটকে আমরা কি বলি? প্রাকৃতিক চুম্বকও বলে থাকি।
হলো? আচ্ছা, এবার ম্যাগনেটাইট যেহেতু সবচেয়ে উন্নত, এটাকে খুব কম পরিমাণ পাওয়া যায়। ম্যাগনেটাইট আমরা কম পরিমাণ প্রকৃতি থেকে আমরা পাই, ঠিক আছে, এটা পরিমাণটা তুলনামূলক কম। এরপরে আছে কি হেমাটাইট। তাহলে ম্যাগনেটাইটের পরে, ঠিক আছে, যেটা আমরা যে লৌহ খনিজ দেবো সেটা হচ্ছে হেমাটাইট। এটা কত, অ্যারাউন্ড 70% লোহা থাকে। কথাটা বুঝলি? তাহলে এটি যেহেতু 70%, অর্থাৎ এটি একটি ভালো মানের কি আছে, লৌহ আকরিক, ঠিক আছে। এটা আমরা অধিক পরিমাণে পাই, এটাকেই আমরা প্রকৃতি থেকে অধিক পরিমাণে পাই, এবং শিল্পের ক্ষেত্রে এই লোহাটার চাহিদা সবচেয়ে বেশি। কথা বুঝলি? ঠিক আছে, সবচেয়ে ভালো, কিন্তু পরিমাণ তো কম, পরিমাণে বেশি পাবি না। ম্যাগনেটাইট এর থেকে একটু কম পরিমাণ লোহা পাওয়া যায়, কিন্তু এটা সবচেয়ে বেশি পরিমাণ পাওয়া যায়, ঠিক আছে। মানে আমাদের হচ্ছে কি হেমাটাইট। কথাটা বোঝা গেল? ঠিক আছে, এই কারণে হেমাটাইটকে শিল্পের ক্ষেত্রে অধিক পরিমাণ প্রায়োরিটি দেওয়া, মানে অধিক পরিমাণ ব্যবহার করা হয়, ঠিক আছে। সেই কারণে এটাকে বলে ডিরেক্ট শিপিং ওর বলা হয়, এটাকে বলে ডিরেক্ট শিপিং ওর। ওর মানে আকরিক। শিল্পের ক্ষেত্রে এটার ব্যবহার সবচেয়ে বেশি, কথাটা বুঝলি? তারপরে আছে লিমোনাইট আর হলো সিডেরাইট, ঠিক আছে। আচ্ছা, এদের মধ্যে সিডেরাইট সবচেয়ে নিকৃষ্ট মানের কি আছে, সবচেয়ে নিকৃষ্ট মানের লৌহ আকরিক। এটার খুব একটা বেশি ব্যবহার করা হয় না, এই কারণেই। বুঝা গেল? আচ্ছা, এরপরে আমাদের কি পড়তে হবে, এরপরে আমাদের পড়তে হবে যে ভারতের কোথায় কোথায় লৌহ আকরিক পাওয়া যায়, কোথা থেকে আমরা লোহাগুলোকে তুলে নিয়ে আসি, ঠিক আছে। ভারতের কোথায় কোথায় আমরা লোহাগুলোকে তুলে নিয়ে আসি, ঠিক আছে। এটা আমরা এবার এখানে দেখব যে ভারতের কোন কোন জায়গাগুলো থেকে লোহাগুলোকে তুলে নিয়ে আসা হয়। বুধবার হবে না, বুধবার লাইসেন্স হবে না। এই শুধু স্যার শুধু দেখা হবে, ওই নোটে কি কি পড়া দিচ্ছিল, নেপোলিয়নের পতনের কারণ। আমার তো তখন ছিল না। আচ্ছা, এদিকে দেখ, এবার আমাদের পড়তে হবে, এবার কি বলতো, ভারতের লৌহ আকরিকের উৎপাদন, যে ভারতের কোন কোন রাজ্য থেকে আমরা লৌহ আকরিকগুলো উৎপাদন করতে পারি। এবার এইখানে আমাদের এইখানে দেওয়া আছে উড়িষ্যা 1, ছত্তিশগড় 2, ঠিক আছে। এবার কারো বইয়ে দেখবি এটা চেঞ্জ হতে পারে, কারো বইয়ে উড়িষ্যা 1 আছে, কর্ণাটকা 2 আছে, কথাটা বুঝলি? ঠিক আছে, তাহলে এবার তাহলে এই যে এক একটা বইয়ে এক এক রকম থাকার কারণটা কি, এর পিছনে মূল কারণটা হচ্ছে কি বলতো, এর পিছনে মূল কারণটা হচ্ছে যে প্রতিটা বইয়ে আলাদা আলাদা অর্থবর্ষ থেকে নেওয়া হয়েছে। উড়িষ্যা ছত্তিশগড় ঠিকই আছে, এটা উড়িষ্যা ছত্তিশগড়, এখানে আছে উড়িষ্যা কর্ণাটক। উড়িষ্যা ছত্তিশগড়, উড়িষ্যা কর্ণাটক, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি বললাম, তাহলে এটা পরিবর্তন একটু হতে পারে। অ্যাকচুয়ালি এটা কেন হয় বলতেছি, এদিকে ভালো করে শুনে নিবি। তাহলে এটা এমনটা না যে দুইটা বই ভুল আছে, ভুল না, দুইটা বই ঠিক আছে। এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে যে আমরা কোন সালের
আমরা কোন সালের তথ্য দিচ্ছি এটা বড় কথা, ঠিক আছে? দেখবি না সাল লেখা আছে কোন বইয়ে 2021, ঠিক আছে? কোন বইয়ে 2020 2021 দেওয়া আছে, কারো বইয়ে দেখবি 2021-22 দেওয়া আছে, কথাটা বুঝলি? কারো বইয়ে 2019-20 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এরকম ভিন্ন ভিন্ন সাল দেওয়া আছে। তাহলে এটা কি অ্যাকচুয়ালি যে কোন অর্থবর্ষে, কারণ আমরা তো লোহা তুলে নিয়ে আসি, তাহলে এবছর কতটা লোহা তুললাম, পরের বছর কতটা লোহা তুললাম, তারপরের বছর কতটা লোহা তুললাম, তাহলে প্রতি বছর তো এমনটা না যে একবার একই পরিমাণ লোহা তুলবো, কথাটা বুঝলি না? যে এবছর উড়িষ্যা যতটা লোহা তুলছে, পরের বছর উড়িষ্যা ঠিক ততটাই লোহা তুলবে এমনটা তো না হতে পারে, কথাটা বুঝলি? তো যার কারণে এই যে এটা হলো অর্থবর্ষ, উৎপাদনের বর্ষ অনুসারে কি হতে পারে, এই র্যাঙ্কিংটা একটু পরিবর্তন হতে পারে, কথাটা বুঝলি? সেই জন্য আমি এটা আগেই ক্লিয়ার করে দিলাম যে আমাদের যদি এরকম আমরা দেখি যে কোনো বইয়ে কর্ণাটকা দ্বিতীয় দেওয়া আছে, কারো বইয়ে ছত্তিশগড় দ্বিতীয় দেওয়া আছে, কোনো ঘাবড়িবি না, একই অ্যাকচুয়ালি কি আছে এখানে, শুধু তার মানে কি বলে তোর অর্থবর্ষটা আলাদা দেখে এই মানটা একটু পরিবর্তন হবে, ক্লিয়ার? ঠিক আছে, এবার তাহলে দেখো, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা বলবো ভারতের কোথায় কোথায় লৌহ আকরিক পাওয়া যায়। তাহলে আমাদের কি হচ্ছে উড়িষ্যা, তাহলে লৌহ আকরিক উত্তোলনে ভারতের প্রথম স্থান অধিকার করে কে? উড়িষ্যা রাজ্য, কথাটা বুঝলি? ঠিক আছে, হ্যাঁ। তাহলে এবার কি, তাহলে উড়িষ্যার কোথায় কোথায় হয়, তাহলে উড়িষ্যার কেওনঝড় জেলার, ঠিক আছে, কথাটা বুঝলি? উড়িষ্যার কেওনঝড় জেলার, ময়ূরভঞ্জ জেলায় কি পাওয়া যায়, আমাদের লৌহ আকরিক পাওয়া যায়, যেমন গুরু মহিষানী, সুলাইপাত, বাদাম পাহাড়, ঠিক আছে? এই সমস্ত জায়গা থেকে উড়িষ্যা থেকে আমরা কি পাই, আমরা লৌহ আকরিক উত্তোলন করি, কথাটা বুঝলি? এরপরে আমাদের আছে কি ছত্তিশগড়, তাহলে ছত্তিশগড়ের কোথা থেকে পাওয়া যায়, তাহলে ছত্তিশগড় আমাদের 2 নম্বর স্থান অধিকার করে, তাহলে এখানে কোথা থেকে পাই, তাহলে ছত্তিশগড় হলো বাইলাডিলা, ঠিক আছে? ছত্তিশগড়ের প্রধান দুইটা হচ্ছে বাইলাডিলা আর হলো দাল্লি রাজহারা। তাহলে ছত্তিশগড়ের বিখ্যাত দুইটা হচ্ছে লৌহ আকরিকের খনি আছে, একটা নাম হচ্ছে বাইলাডিলা আর একটা নাম হলো দাল্লি রাজহারা, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের কি আসবে, ঝাড়খণ্ড, ঠিক আছে? তাহলে ঝাড়খণ্ডের কোথা থেকে পাই, তাহলে ঝাড়খণ্ডের হচ্ছে এই যে গুয়া, নোয়ামুন্ডি, বাদাগুরু, পানশিরাগুরু, ঠিক আছে? এই যে কিছু জায়গা আছে, এখান থেকে আমরা কি লৌহ আকরিক উত্তোলন করতে পারি। এরপরে আমাদের হচ্ছে কি, তাহলে ঝাড়খণ্ডের পরে হচ্ছে কি কর্ণাটক, ঠিক আছে? তাহলে কর্ণাটকের হচ্ছে কি টুমকুর, চিত্রদুর্গ, ঠিক আছে, বেল্লারি, ঠিক আছে, বাগালকোট, এই যে জায়গাগুলো আছে এখান থেকে গিয়ে লৌহ আকরিক উত্তোলন করা হয়। এবার আমরা যদি গোয়া রাজ্যের মধ্যে আসি, তাহলে এটি পঞ্চম স্থান অধিকার করে, তাহলে এখান থেকে তাহলে বিচলিম, ঠিক আছে, সাতারি, সানগুয়েম, ঠিক আছে, তারপরে সিরিগাঁও, এই সমস্ত জায়গাগুলো থেকে কি করা হয়, লৌহ আকরিক উত্তোলন করা হয়। আচ্ছা, এবার দেখ, তাহলে মধ্যপ্রদেশ, এই 6টা মানে মোটামুটি 5 থেকে 6টা করে রাজ্যকে মনে রাখলেই হবে ভালো করে, ঠিক আছে? এবার হলো মধ্যপ্রদেশ, তাহলে মধ্যপ্রদেশের কোথায়, তাহলে মধ্যপ্রদেশের হচ্ছে কি, এটা হচ্ছে বালাঘাট, গোয়ালিয়র আর হলো জব্বলপুর, ঠিক আছে? এছাড়া আমার মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, আমাদের মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, এই সমস্ত রাজ্যগুলোতে আমরা কি ভাই, আমরা লৌহ আকরিক আমরা উত্তোলন করতে পারি, কথাটা বুঝলি? তাহলে আজকে লৌহ আকরিক পর্যন্তই থাক নাকি? কোশ্চেন লেখ, কোশ্চেন লিখবি না, কোশ্চেন লিখবি না, বের কর কোশ্চেন লেখ। হ্যাঁ দিব, কোশ্চেন লেখাকে তারপরে স্যার একটা কোশ্চেন লেখার পরে আমার অ্যানসারগুলো জিজ্ঞেস করব। দেখ সম্পদের সংরক্ষণ কাকে বলে? সম্পদের সংরক্ষণ কাকে বলে? আচ্ছা, ওর সাথেই লেখ, সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। সম্পদ সংরক্ষণ কাকে বলে, সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। হচ্ছে নেক্সট কোশ্চেন লেখো।
লোহাকে সভ্যতার মেরুদণ্ড বলা হয় কেন? লোহাকে সভ্যতার মেরুদণ্ড বলা হয় কেন? সভ্যতার মেরুদণ্ড বলা হয় কেন? সম্পদের মেরুদণ্ড। সভ্যতার মেরুদণ্ড বলে কেন? সম্পদ না, সভ্যতা। সভ্যতার মেরুদণ্ড বলে কেন? আচ্ছা, তারপরে ভারতের লৌহ আকরিক উত্তোলক অঞ্চলগুলির বিবরণ দাও। ভারতের লৌহ আকরিক উত্তোলক অঞ্চলগুলির বিবরণ দাও। ভারতের লৌহ আকরিক উত্তোলক অঞ্চলগুলির বিবরণ দাও। উত্তোলক অঞ্চলগুলির বিবরণ। উত্তোলক লৌহ আকরিক উত্তোলক অঞ্চলগুলির বিবরণ দাও। লাস্ট কোশ্চেন। লৌহ আকরিকের ব্যবহার লেখো। আচ্ছা,